Assalamu alaikum. Welcome to today's review class about final guideline. আজকে আমরা ফাইনাল অ্যাসাইনমেন্টের গাইডলাইন গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ডিটেইল। আজকে অবশ্যই যত কনফিউশন আছে সব দূর করে নেবেন। যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে আজকেই কিন্তু দূর করে নেবেন। ফাইনাল গাইডলাইনস স্লাইড গুলো অলরেডি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে। আশা করি এটা আপনাদের কাছে অলরেডি আছে। আমরা যদি দেখি সেকেন্ড স্লাইডে দেখেন লেখা ইনস্ট্রাকশনস ফর ভাইভা অর কুইজ মার্কস 10 আপনারা দেবেন। মার্কস হচ্ছে 10। ভাইভার জন্য ফর ভাইভা আপনাদেরকে যেটা করতে হবে, you have to be present on the class of 1-10-2020 মানে অক্টোবরের 1 তারিখ 5টায় যে ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করলাম আপনাদের স্পেশালি শুধুমাত্র ভাইভার জন্য, সেটাতে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। আর ওইখানে আপনাকে 5টা কোয়েশ্চেন করা হবে। আই উইল আস্ক 5 কোয়েশ্চেন্স এবং 5টা কোয়েশ্চেনের জন্য 10 মার্ক। ভাইভাটা ইজি হবে, কমপ্লেক্সিটি লেভেল হচ্ছে ইজি, এবং এটার জন্য শুধুমাত্র 13, 14, 15, 16 এই 4টা লেকচার ফলো করলেই হবে। এই 4টা লেকচারের উপরই আপনাদেরকে ভাইভার কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। কি ধরনের ভাইভার কোয়েশ্চেন হবে এটা আমরা ক্লাসে পরে আমরা আলোচনা করছি। অন্যরা সবাই আসুক, সবাই জয়েন করুক। আপাতত এটাই মাথায় রাখেন যে 1 তারিখ 5টায় যে আপনাদের একটা স্পেশাল ক্লাস রাখা হলো শুধুমাত্র ভাইভার জন্য। 5টা কোয়েশ্চেন করা হবে, 10 মার্ক। আচ্ছা, কুইজ হচ্ছে ইফ ইউ মিস চান্স অফ গিভিং ভাইভা অর প্রেজেন্টেশনটা আমরা পরে আলোচনা করছি। যদি কুইজ দিতে চান সেটা আমার কাছ থেকে স্পেশাল আপনাকে পার্সোনাল কুইজ কোয়েশ্চেন আমার কাছে নিতে হবে। আমার কাছে চাইলে আমি কোয়েশ্চেনটা দিয়ে দিব আপনাদেরকে, ওই অনুযায়ী আপনি কুইজ জমা দেবেন। এটার কমপ্লেক্সিটি লেভেল হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে এটা অবশ্যই ভাইভার থেকে কোয়েশ্চেনটা একটু কঠিন হবে। আর এটার জন্য আপনারা ফলো করবেন হচ্ছে লেকচার 9, 10, 11, 12 এই 4টা লেকচার। আচ্ছা স্যার, কুইজের জন্য হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত? জন্য হ্যাঁ, এই যে লেখা আছে লেকচার 9, 10, 11, 12 এটার কমপ্লেক্সিটি লেভেল স্ট্যান্ডার্ড। এটা ভাইভার থেকে কুইজটা একটু কঠিন হবে, আর ভাইভারটা একটু সহজ হবে। ভাইভার কোয়েশ্চেন গুলো সহজ হবে। এটার জন্য 13, 14, 15, 16 এই 4টা লেকচার। আচ্ছা, এবার আপনাদের যেটা গ্রুপ ড্রামা প্রেজেন্টেশন, যেটা আমি আপনাদেরকে বললাম গতকালকে, এটা হচ্ছে আপনাদের অপশনাল। যদি আপনাদের ভালো লাগে, যদি করতে ইচ্ছা করে করতে পারেন। গ্রুপ ড্রামা প্রেজেন্টেশন এটা হচ্ছে আপনাদেরকে ওই যে একটা ভিডিও দিলাম, অনেকগুলো বাচ্চা ছেলে তারা একসাথে একটা জুমে ছোট্ট একটা নাটকের মতো করেছে, ওরকম আপনারা ট্রাই করতে পারেন। গ্রুপ ড্রামা প্রেজেন্টেশন এটা হচ্ছে অপশনাল। আপনার ওই কুইজ ভাইভা এটার অপশনাল, এটাতে 10 মার্ক। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, গ্রুপ ড্রামা প্রেজেন্টেশনের জন্য 4 থেকে 6 জনের একটা গ্রুপ বানাবেন। ইউ উইল ফর্ম আ গ্রুপ অফ 4 to 6 মেম্বার্স। আপনার গ্রুপে 4 থেকে 6 জন মেম্বার থাকবে। তারপর আপনারা রিহার্স করবেন গুগল মিট, গুগল মিট, জুমে অথবা মিটে আপনারা রিহার্সাল করতে পারেন। এরপর যখন আপনারা মোটামুটি কনফিডেন্ট, তখন ইউ উইল রেকর্ড এ মিনি ড্রামা, ছোট্ট একটা ড্রামা আপনারা প্রেজেন্ট করবেন বেসড অন
ইলিয়াড, অ্যাগামেমনন অর ইনিয়াড। ইলিয়াড, অ্যাগামেমনন অর ইনিয়াড, এই তিনটা যে কোনো একটার উপর বেস করে ছোট্ট একটা ড্রামার মতো প্রেজেন্ট করবেন। আপনারা মিটেও করতে পারেন, রেকর্ড জুমেও করতে পারেন। আমার শুধু রেকর্ডিংটা লাগবে। আর তারপর যখন রেকর্ড করা হয়ে যাবে, সাবমিট দ্য ভিডিও, অথবা ইউটিউবে যদি আপলোড করেন ইউটিউব লিংক তখন গুগল ক্লাসরুমে দিবেন। গুগল ক্লাসরুমে আমি আজকে ক্লাসের শেষে দেখাই দেবো কোথায় করতে হবে সাবমিট। এটা আপনারা যদি নিজেরা ভিডিও রেকর্ড করতে পারেন ভালো, আর যদি ভিডিও রেকর্ড করতে না পারেন সেক্ষেত্রে আমাকে আগে জানালে আমি আপনাদেরকে একটা লিংক দিব, করতে পারবেন। আমাকে আগে থেকে বলে রাখলে আমি আপনাদেরকে একটা, আমি ক্লাসে যেভাবে লিংক দেই ওইভাবে আপনাদেরকে একটা লিংক দিয়ে দেবো, ওই অনুযায়ী করতে পারবেন। গ্রুপ ড্রামা প্রেজেন্টেশনের লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ, 10/10/2020, অক্টোবরের 10 তারিখ। ইট ইজ অ্যান অল্টারনেটিভ টু ভাইভা অর কুইজ। ভাইভা আর কুইজের কথা যে বললাম এটা, আর ভাইভা কুইজেরটা বললাম। ভাইভা এটা নেওয়া হবে হচ্ছে বৃহস্পতিবার বিকাল 5টা থেকে, 1/10/2020, অক্টোবরের 1 তারিখ 5টা থেকে নেওয়া হবে। আপনাকে ওই ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। আর আমি আপনাকে 5টা কোয়েশ্চেন করব, 5টা কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন, 10 মার্ক। ভাইভার কমপ্লেক্সিটি লেভেল হবে ইজি। এটার জন্য আমরা লেকচার ফলো করব 13, 14, 15, 16। কুইজের জন্য কুইজটা একটু কঠিন হবে ভাইভার থেকে। এটা আপনি আমার কাছ থেকে পার্সোনালি আমাকে জিজ্ঞেস করে আমার কাছ থেকে কোয়েশ্চেনটা নিতে হবে। এটার জন্য ফলো করবেন লেকচার 9, 10, 11, 12। এই হচ্ছে আমাদের ভাইভা কুইজ গ্রুপ ড্রামা প্রেজেন্টেশন। এই সবগুলোর মার্কস হচ্ছে 10 মার্ক। এই তিনটার যে কোনো একটা আপনারা চুজ করবেন, তিনটার যে কোনো একটা করলেই হবে, ভাইভা অথবা কুইজ অথবা গ্রুপ ড্রামা প্রেজেন্টেশন। এবার আমরা আস্তে আস্তে যাই ফাইনাল যে অ্যাসাইনমেন্ট আপনারা জমা দেবেন, সেই ফাইনাল অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশন। অলরেডি আপনাদের মিডে কিন্তু একবার ইনস্ট্রাকশন দেয়া আছে, আমার একটা ওইটার কোয়েশ্চেন কাছাকাছি ছিল ইনস্ট্রাকশন। হ্যাঁ বলেন। স্যার। আমাদের লেকচার আমি ভাইবা দিলাম, ভাইবা দেওয়ার পর স্যার আমি সামহাও দেখলাম যে আমার ভাইবাটা ভালো হয়নি। সেক্ষেত্রে আমি কি কুইজ দিতে পারবো? লাইক ভাইবাতে যদি আমার ভালো মনে না হয়, তাহলে আমি কুইজটা দিলাম, কুইজ একটু ভালো মার্কস পাওয়ার জন্য। হ্যাঁ পারবেন, ওকে। দুইটা থেকে যেটা ভালো হবে ওটা আমি নিবো আর কি। ঠিক আছে, ওকে। যখনই কোনো কোয়েশ্চেন আসবে অবশ্যই সাথে সাথে ক্ল্যারিফাই করে নেবেন, কোনো সমস্যা নেই। আজকে হচ্ছে পুরোটাই হচ্ছে আপনাদের কনফিউশন ক্লারিফিকেশন সবকিছুর জন্য। আজকে আজকে আপনারা যত কনফিউশন আছে দিবেন, আমি আমার ট্রাই করব যতদূর সম্ভব কনফিউশন দূর করতে চেষ্টা করব। ইনস্ট্রাকশন গুলো আমরা দেখি। এ, ইনস্ট্রাকশন নাম্বার এ, ইউ মাস্ট অ্যান্সার এনি টু কোয়েশ্চেন। আপনাদের তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে, তিনটা থেকে যে কোনো দুইটা আপনারা অ্যান্সার করবেন। এনি টু, এনি টু। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 20 মার্কস। প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সারের মার্কস হচ্ছে 20। তাহলে টোটাল দুইটা 20 করে, 2 into 20 equal 40. 40 marks are allotted for answering question. আপনার কোয়েশ্চেন অ্যান্সারের জন্য মার্কস অ্যালোটেড হচ্ছে 40। কেন এখানে এই চিহ্নটা দেয়া, এটা একটু পরে বুঝতে পারবেন। দুইটা অ্যান্সারে 20 করে, টোটাল 40। দুইটা অ্যান্সার করবেন, দুইটার জন্য 20 করে, টোটাল 40। সাইজ, এখন ওয়ার্ড লিমিট। Your descriptive answers should contain minimum 450 words to maximum 600 words. আপনি যে অ্যান্সার লিখবেন, অ্যান্সারের সাইজ ওয়ার্ড লিমিট হচ্ছে মিনিমাম 450, ম্যাক্সিমাম 600। 450-এর কম হওয়া যাবে না,
600-র বেশি হওয়া যাবে না, এটা একটু সাবধানে খেয়াল করবেন। 450-এর কম হওয়া যাবে না, 600-র বেশি হওয়া যাবে না। তাহলে এ কি ছিল, যে কোনো দুইটা অ্যান্সার করবেন। বি দুইটা 20 করে, টোটাল 40। প্রতিটা কোয়েশ্চেনের ওয়ার্ড লিমিট 20 মার্কের জন্য মিনিমাম 450 ওয়ার্ডস, ম্যাক্সিমাম 600 ওয়ার্ডস। নাম্বার ডি, ডু নট মেক মিস্টেকস ইন স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং গ্রামারে কোনো মিস্টেকস করতে পারবেন না, সময় আছে, সাবধানে রিভাইজ করবেন, রিভিশনটা ভালোভাবে দিবেন। স্পেলিং গ্রামারে কোনো রকম মিস্টেকস কনসিডার করা হবে না। ডু নট মেক মিস্টেকস ইন স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং এ ভুল যেন না হয়, গ্রামারের জন্য ভুল না হয়, এটার জন্য 15% মার্কস অ্যালোটেড। আপনার স্পেলিং এন্ড গ্রামারে কিন্তু 15% মার্কস অ্যালোটেড। 15% marks might be deducted if you make spelling or grammatical mistake. Mention the name of the authors. এবার হচ্ছে রেফারেন্সের ব্যাপারটা। রেফারেন্স, mention the name of the authors and page numbers of the handouts and books from which you will collect the information. এর আগে আপনাদের কি ছিল, ইনফরমেশন লিখে ওয়েবসাইটের নাম বা বইয়ের নাম লিখলেই হতো। এবার হচ্ছে ফাইনালের জন্য আপনারা কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিতে পারবেন না। মিড টার্মে এই সুযোগটা ছিল ওয়েবসাইট থেকে, কিন্তু ফাইনালে আপনারা কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিতে পারবেন না। আপনাকে ফলো করতে হবে হ্যান্ডআউট, যে হ্যান্ডআউট গুলো দেওয়া আছে, এবং বুকস। সেই ক্ষেত্রে আপনাকে ওই বইয়ের রাইটারদের নাম দিতে হবে, নেম অফ দ্য অথর্স, আর হচ্ছে পেজ নাম্বারস। এর আগে শুধুমাত্র বইয়ের নাম দিলেই হতো। ফাইনালের জন্য আপনাকে লিখতে হবে অথরের নাম, রাইটার, যিনি রাইটার তার নাম, আর পেজ নাম্বার দিতে হবে। যেখান থেকে আপনি ইনফরমেশন নেবেন, ইনফরমেশন আপনি যেখান থেকে নেবেন, সাথে সাথে ওই পেজ, ওই লাইনের পরপরই অথরের নাম দিতে হবে, আর হচ্ছে পেজ নাম্বার দিতে হবে। বইয়ের পেজ নাম্বারও দিতে হবে, আর যদি হ্যান্ডআউট হয় হ্যান্ডআউটের পেজ নাম্বার দিতে হবে। If you write answers without reference or source name, যদি রেফারেন্স না থাকে, যদি আপনি ইনফরমেশন লিখেন কিন্তু রেফারেন্স দেন নাই, কোথা থেকে নিছেন লিখেন নাই, সেই ক্ষেত্রে আপ টু 50 মার্কস মাইট বি ডিডাক্টেড। 50% মার্কস ওটার জন্য অ্যালোটেড। এখন শুধুমাত্র আপনি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কপি পেস্ট করে আপনি ভর্তি করে ফেললেন, সেটা যথেষ্ট না। বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নেবেন, অবশ্যই রেফারেন্স সহই রেফারেন্স দিবেন, রাইটারের নাম লিখবেন, পেজ নাম্বার লিখবেন। যেখান থেকে ইনফরমেশন নেবেন রাইটারের নাম থাকবে, অথরের নাম থাকবে, পেজ নাম্বার থাকবে, আর তার সাথে অবশ্যই ইউ শুড গিভ ইউর ওন অপিনিয়ন। যেখান থেকে আপনি ইনফরমেশনটা কালেক্ট করেন না কেন, ইউ মাস্ট গিভ ইউর ওন অপিনিয়ন, আপনার পার্সোনাল অ্যানালিসিস, আপনার নিজস্ব মতামত দিতে হবে। প্রতিটা অ্যান্সারের জন্য অ্যাটলিস্ট 45 to 60 words in each answer. At least 45 to 60 words in each answer. প্রতিটা অ্যান্সারের জন্য অন্তত 45 থেকে 60 ওয়ার্ড। এটা আপনার পার্সোনাল অ্যানালিসিস, আপনার নিজস্ব মতামত। আপনি যতই বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করেন না কেন, আপনাকে আপনার পার্সোনাল অপিনিয়ন দিতে হবে, পার্সোনাল অ্যানালিসিস দিতে হবে। তাহলে 45 থেকে 60 মানে হচ্ছে 10% ভলিউম, অ্যাটলিস্ট 10% আপনার পার্সোনাল অ্যানালিসিস থাকতে হবে। এটা আপনি শেষেও লিখতে পারেন, অ্যান্সারের মাঝেও লিখতে পারেন, ইটস আপ টু ইউ। তবে আপনার পার্সোনাল অপিনিয়ন থাকতে হবে। ফর এক্সাম্পল, এখানে একটা অ্যান্সার আছে, অন্য সাবজেক্টের একটা অ্যান্সার আছে, দেখেন এইখানে যেমন প্রতিটা লাইনের পরে রেফারেন্স দেওয়া আছে ওয়েবসাইটের নাম,
প্রত্যেকটা লাইনের পর রেফারেন্স দেওয়া আছে ওয়েবসাইটের নাম। এইভাবে এখন আর লিখলে চলবে না। ওয়েবসাইটের নামের জায়গায় আপনাকে বই হ্যান্ডআউট গুলো ব্যবহার করতে হবে, বিভিন্ন বই বিভিন্ন হ্যান্ডআউট ইউজ করতে হবে। রাইটারের নাম লিখতে হবে, রাইটারের নাম পেজ নাম্বার। মানে এইভাবে লিখলে হবে না, লিখতে হবে ব্র্যাকেটে রাইটারের নাম এবং পেজ নাম্বার। আর এখানে যেমন এই যে নিচের অংশটুকু, এটা হচ্ছে পার্সোনাল অপিনিয়ন, এই পুরো অংশটা হচ্ছে, আর শেষের অংশটা হচ্ছে পার্সোনাল অপিনিয়ন। মানে এরকম আপনি সবার শেষেও দিতে পারেন আপনার পার্সোনাল অপিনিয়ন, বা মাঝখানেও দিতে পারেন। মনে রাখবেন যেখান থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করেন না কেন, আপনাকে লেখকের নাম লিখতে হবে, আর হচ্ছে পেজ নাম্বার লিখতে হবে। ফাইনালের জন্য অন্য কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেওয়া যাবে না, কারণ আপনারা মিড টার্মে অনেক ভুলভাল ওয়েবসাইট থেকে অনেক ভুল ইনফরমেশন দিয়ে আপনারা ইউজ করেছেন। সেই জন্য ফাইনালে কোনো ওয়েবসাইট ইউজ করা যাবে না। আপনি শুধুমাত্র আমি যে যে হ্যান্ডআউট গুলো আপনাদের দেয়া আছে ওটার উপর বেস করেই আপনারা অ্যাসাইনমেন্ট লেখার চেষ্টা করবেন, অথবা আমাদের যে লেকচার আছে ওই লেকচারের উপর বেস করেই আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হবে, ওয়েবসাইট ইউজ করা যাবে না। ওকে, instruction. If you must focus on the main points and issues of the questions, you must focus on, আপনাকে ফোকাস করতে হবে the main points and issues of the question. কোয়েশ্চেনে যা চাওয়া হয়েছে, the main points, কোয়েশ্চেনে যা চাওয়া হয়েছে ওইটাই অ্যান্সার করতে হবে। কোয়েশ্চেনের মেইন পয়েন্টসটা ফোকাস করতে হবে। Do not write unnecessary sentences. Do not write unnecessary sentences. অপ্রয়োজনীয় কোনো সেন্টেন্স, আননেসেসারি কোনো সেন্টেন্স লেখা যাবে না। আননেসেসারি কোনো সেন্টেন্স লেখা যাবে না। Up to 15% marks might be deducted if you write unnecessary sentence. আপনি শুধুমাত্র 450 words ফিল আপ করার জন্য যদি আজেরা উল্টাপাল্টা ইনফরমেশন লিখে রাখেন তাহলে আপনার মার্কস মাইনাস হবে। এখানে যেমন একটু আগে যে অ্যান্সারটা দেখাইলাম, এই অ্যান্সারটা এমনিতে অনেক বড় মনে হচ্ছিল, কিন্তু এখন দেখেন এই যেখানে লাল কালি দিয়ে কাটা আছে, এই সেন্টেন্সটা আননেসেসারি ছিল, এই সেন্টেন্সটা আননেসেসারি ছিল। যখনই অ্যাসাইনমেন্ট লিখবেন দেখবেন আননেসেসারি কোনো সেন্টেন্স না যেন থাকে, কোনো আননেসেসারি সেন্টেন্স লিখতে পারবেন না। যা লিখবেন টু দ্য পয়েন্ট, যা লিখবেন মেইন ফোকাস, মেইন পয়েন্টস অফ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনে যা চাওয়া হবে তাই লিখতে হবে, আননেসেসারি কোনো কিছু লিখবেন না। ওকে, এবার কিভাবে আপনি জমা দিবেন, হাউ টু সাবমিট ইয়োর অ্যান্সার। আপনি ফাইনাল অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দেবেন, অলরেডি আপনারা মিড টার্ম জমা দিয়ে ফেলছেন, আপনারা অলরেডি জানেন। You may submit your answers in, আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট টাইপ করে দিতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড অর যে কোনো টাইপিং, অথবা আপনি গুগল ডক্সও আপনি টাইপ করতে পারেন আপনার অ্যান্সার, অথবা হ্যান্ড রিটেন অ্যান্ড স্ক্যান্ড ইমেজ, হাতে লিখে ছবি তুলে ছবি পাঠাতে পারেন। সেক্ষেত্রে পেজ নাম্বার ভালো করে দিতে হবে, পেজ নাম্বার যেন ভুল না হয়, সিরিয়াল ঠিক থাকতে হবে। ছবি তুলে হাতে লিখে ছবি তুলে ছবি পাঠাতে পারবেন, অথবা হ্যান্ড রিটেন অ্যান্ড স্ক্যান্ড পিডিএফ ফাইলস, হাতে লিখে ছবি তুলে সেটাকে পিডিএফ করে আপনি পাঠাতে পারবেন। অনেক অনেক সহজ সহজ অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, অথবা ওই আপনি যদি আইফোন ইউজ করেন ভালো ভালো অ্যাপস আছে ইজি, ওগুলো দিয়ে আপনি ছবি তুলে ওটাকে পিডিএফ করে পাঠাতে পারেন। পিডিএফ করার সময় খেয়াল রাখবেন পেজ নাম্বার যেন ভুল না হয়, সিকোয়েন্স যেন ঠিক থাকে। অর আপনি ফুল পিডিএফ আমাকে সেন্ড করতে পারেন, টাইপ করে ওয়ার্ড বা গুগল ডক্সে টাইপ করে ফুল পিডিএফ আপনি আমাকে পাঠাতে পারেন। সবই সেন্ড করতে হবে অবশ্যই একমাত্র গুগল ক্লাসরুমে। আমি ক্লাসের শেষে আবার দেখাই দিব আপনারা কোথায় সাবমিট করবেন। গুগল ক্লাসরুমে অবশ্যই সাবমিট করতে হবে, অন্য কোথাও সাবমিট করলে আমি নিতে পারবো না।
শুধুমাত্র গুগল ক্লাসরুমেই সাবমিট করতে হবে। ওকে, আমাদের লাস্ট দুইটা ইনস্ট্রাকশন। বোনাস 3 মার্কস, বোনাস 3 মার্কস, 3 বোনাস ইজ অ্যালোটেড ফর ওভারঅল রাইটিং কোয়ালিটি। আপনার ওভারঅল অ্যাসাইনমেন্ট কোয়ালিটির উপরে বোনাস মার্ক দেওয়া হবে। কিসের উপর? অ্যাবাউট কম্পোজিশন অ্যান্ড অর্গানাইজেশন স্কিলস। আপনার অ্যাসাইনমেন্ট কতটুকু সুন্দর গোছানো, অর্গানাইজেশন কত ভালো করে কম্পোজ করেছেন, কতটা সুন্দর হয়েছে আপনার অ্যাসাইনমেন্ট, তার উপরে বোনাস মার্ক আছে। এটা মিডেও ছিল, ফাইনালেও আছে। বোনাস 3 মার্কস ফর ইউর ওভারঅল রাইটিং কোয়ালিটি। বোনাস 2 মার্কস ইজ ফর পাংচুয়ালিটি, অন টাইম সাবমিশন। আপনি সময় মতো সাবমিট করলে বোনাস মার্ক পেয়ে যাবেন। বোনাস 2 মার্কস ইজ ফর পেয়ে যাবেন। টোটাল বোনাস মার্ক হচ্ছে 5। এটা কিন্তু আপনার কোনো লেখার উপরে না, এটা টোটাল হচ্ছে আপনার অ্যাটিটিউডের উপর। আপনি কতটা সিনসিয়ারিটির সাথে অ্যাসাইনমেন্ট করলেন, আপনি কতটা আন্তরিকতার সাথে, কতটা মন দিয়ে করলেন, তার উপরে এই বোনাস মার্ক। এই হচ্ছে 5। আর হাতে যখন অ্যান্সার লিখবেন 20 করে 20 20 40, টোটাল 45। এই হচ্ছে ফাইনালের 45। নর্মালি আমাদের ফাইনালে থাকে 40, কিন্তু আপনাদের ফাইনাল অ্যাসাইনমেন্টে এই কোর্সের জন্য 45। লাস্ট ডেট অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন, লাস্ট ডেট অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন। আর আপনারা যদি গ্রুপ ড্রামা প্রেজেন্ট করেন তাহলে লাস্ট ডেট অক্টোবরের 10 তারিখ, 10th অক্টোবর 2020, 10th অক্টোবর 2020। সেই হিসেব যদি করি তাহলে আজকে 28 তারিখ, আপনাদের হাতে আরো 12 দিন আছে। 29, 30, এরপর 10, 2, 10, 2, 12, 12 ডেজ। 12 দিন হিসেবে আপনাদের অ্যাসাইনমেন্ট ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন গুলো, মাথায় রাখতে হবে। আমি ইনস্ট্রাকশন গুলোতে আবার ফেরত আসবো ক্লাসের শেষের দিকে। কোয়েশ্চেন গুলো আমরা দেখি, কি কি কোয়েশ্চেন আপনাদের অ্যাসাইনমেন্ট আছে, কোন 3টা কোয়েশ্চেন থেকে আপনাদেরকে 2টা অ্যান্সার করতে হবে। ফাইনাল অ্যাসাইনমেন্ট সামার 2020। অবশ্যই আপনারা কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করতে হবে, অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে আজকে কিন্তু পরিষ্কারভাবে জেনে যাবেন, কোনো রকম কনফিউশন যেন না থাকে। Question number 1 for final assignment. Evaluate Aeschylus' play Agamemnon as a classic play. অ্যাসকিলাসের ক্লাসিক প্লে, এই যে অ্যাগামেমনন যে নাটকটা আমরা পড়লাম মিডের পরপরই, অ্যাসকিলাসের নাটক অ্যাগামেমনন অ্যাজ এ ক্লাসিক প্লে, এটাকে আমরা প্রমাণ করব, মূল্যায়ন করব ক্লাসিক নাটক হিসেবে। কিভাবে? by analyzing the psychology of character Agamemnon, Clytemnestra and Cassandra. আমরা এই 3টা ক্যারেক্টারের মনস্তত্ত্ব, সাইকোলজি বিশ্লেষণ করে আমরা বলবো যে অ্যাগামেমনন হচ্ছে একটা ক্লাসিক নাটক, একটা ক্লাসিক প্লে। 3টা ক্যারেক্টারের উপর আমরা ফোকাস করছি। Agamemnon, the king of Mycenae; Clytemnestra, the queen; Cassandra, the only surviving daughter of King Priam, late King Priam. এই 3টা ক্যারেক্টার আমরা ফোকাস করছি। আমরা এই 3টা ক্যারেক্টারকে ফিল করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এদের সাইকোলজি, এদের ক্যারেক্টার, এদের মাইন্ড অ্যানালিসিস করার চেষ্টা করব যে অ্যাগামেমনন কেমন মানুষ ছিলেন, অ্যাগামেমনন নেতা হিসেবে কেমন ছিলেন, অ্যাগামেমনন হাজবেন্ড হিসেবে কেমন ছিলেন, ওভারঅল হিউম্যান বিং মানুষ হিসেবে অ্যাগামেমনন কেমন ছিলেন, ক্লাইটেমনেস্ট্রা ওয়াইফ হিসেবে কেমন ছিল, কুইন হিসেবে কেমন ছিল, ওভারঅল হিউম্যান বিং মানুষ হিসেবে কেমন ছিল, ক্যাসান্ড্রার যে ক্যারেক্টার একটু অন্য সবার থেকে আলাদা, একটু অন্যরকম ক্যারেক্টার, একটু ব্যতিক্রম ধর্মী চরিত্র। আমরা ক্যাসান্ড্রা ক্যারেক্টারটাকে বোঝার চেষ্টা করব, ওর মধ্যে যে অ্যাপারেন্ট ম্যাডনেস,
পাগলামির কারণটা বোঝার চেষ্টা করব, কেন আমরা ক্যাসেন্ড্রাকে ম্যাড বলছি সেটা অ্যানালিসিস করার চেষ্টা করব। এবং আমরা এই ক্যারেক্টার গুলো যখন বোঝার চেষ্টা করব যে অ্যাগামেমনন কেমন, ক্লাইটেমনেস্ট্রা কেমন, ক্যাসান্ড্রা কেমন, তখন আমরা অবশ্যই ফোকাস করব, উই উইল ফোকাস অন দ্য ফিচার্স অফ ক্লাসিসিজম ইন এভরি ক্যারেক্টার। প্রতিটা ক্যারেক্টার আমরা ক্লাসিক ফিচার্স, ক্লাসিক ট্রেটস, ক্লাসিক বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। ক্লাসিসিজম আমরা আলোচনা করেছিলাম ইলিয়াডে, সেই পয়েন্টগুলো আবার আসবে। বেসিক হিউম্যান ইমোশনস, অ্যাগামেমননে আমরা কি কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, ক্লাইটেমনেস্ট্রাতে আমরা কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, ক্যাসান্ড্রাতে আমরা কি বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি। এরপরে হিউম্যান রিলেশনশিপস, অ্যাগামেমননের সাথে ক্লাইটেমনেস্ট্রার রিলেশনশিপ, অ্যাগামেমননের সাথে তার দেশের মানুষের সম্পর্ক, অ্যাগামেমননের সাথে তার ছেলে মেয়ের সম্পর্ক, ক্লাইটেমনেস্ট্রার সাথে অ্যাগামেমননের সম্পর্ক, রিলেশনশিপ গুলো অ্যানালিসিস করব। ক্যাসান্ড্রার সাথে সম্পর্ক, অন্যান্য ক্যারেক্টারের সাথে ক্যাসান্ড্রার কি সম্পর্ক, হিউম্যান রিলেশনশিপ, এই যে অ্যাগামেমনন ক্যাসান্ড্রাকে স্লেভ বানিয়ে নিয়ে এসেছে, এখন অ্যাগামেমননের সাথে ক্যাসান্ড্রার কি সম্পর্ক, হিউম্যান রিলেশনশিপ। এরপর পিকচার অফ হিউম্যান লাইফ, একদম শুরু থেকে আমরা দেখেছি এনশিয়েন্ট গ্রিক লাইফ, ওদের জীবনযাপন কেমন তার একটা ছবি আমরা পাই। আমরা যখন অ্যাগামেমনন, ক্লাইটেমনেস্ট্রা, ক্যাসান্ড্রা এই ক্যারেক্টার গুলো বোঝার চেষ্টা করবো, তখন ওদের লাইফস্টাইল কেমন ছিল, তখনকার জীবনটা কেমন ছিল, এটার একটা ছবি আমাদের সামনে ফুটে উঠবে। আচ্ছা, তারপর হচ্ছে দ্য পিকচার অফ ওয়ার, যুদ্ধ তো এটার একটা একটা অংশ, অ্যাগামেমননের একটা পার্ট। যুদ্ধ তাদেরকে কিভাবে, অ্যাগামেমননকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, ক্লাইটেমনেস্ট্রাকে কিভাবে করে, ক্যাসান্ড্রাকে কিভাবে করে। অন্তত এই চারটা পয়েন্টের উপর বেস করে আমরা যদি অ্যাগামেমনন ক্যারেক্টারটাকে অ্যানালিসিস করি, ক্লাইটেমনেস্ট্রাকে অ্যানালিসিস করি, ক্যাসান্ড্রাকে অ্যানালিসিস করি, তাহলেই আমরা বলতে পারবো যে অ্যাসকিলাসের এই যে অ্যাগামেমনন নাটক, এটা একটা ক্লাসিক প্লে। আবারও বলছি, আমরা যদি ক্লাসিক ফিচার্স, এই যে বেসিক হিউম্যান ইমোশনস, হিউম্যান রিলেশনশিপ, পিকচার অফ লাইফ, থিম অফ ওয়ার, এই যে এই পয়েন্টগুলো, এগুলোই তো আমরা বলছি। একই সাথে আরো কিছু ছিল, যেমন আমরা কি ফিল করতে পারি কিনা, অ্যাগামেমননের মাধ্যমে, ক্লাইটেমনেস্ট্রার মাধ্যমে, ক্যাসান্ড্রার মাধ্যমে আমরা কি ফিল করতে পারি কিনা 1000 বছর আগে এই পরে যদি কেউ এই নাটকটা দেখে, তারা কি ফিল করতে পারবে কিনা, এটা আমরা কিভাবে বলতে পারি? যখনই আমরা বেসিক হিউম্যান ইমোশন টাচ করতে পারবো, বলতে পারবো যে এদের সবার মধ্যেই বেসিক হিউম্যান ইমোশন গুলো প্রকাশ পাচ্ছে, এদের সবার মধ্যেই হিউম্যান রিলেশনশিপ, মানুষের সাথে মানুষের সম্পর্ক, এটা প্রকাশ পাচ্ছে, জীবনের একটা ছবি ফুটে উঠছে, ব্রড পিকচার অফ হিউম্যান লাইফ, তাহলেই তো আমরা বলতে পারবো যে আমরা ফিল করতে পারছি। এবং তাদের মধ্যে যুদ্ধের ছবি, এই বিষয়গুলো যখন আমরা ফোকাস করব, এগুলোর ভিত্তিতে আমরা এই তিনটা ক্যারেক্টারকে অ্যানালিসিস করবো এবং আমরা তাদের সাইকোলজি সম্পর্কে জানতে পারবো। যদি আমরা তাই করতে পারি, আমরা বলতে পারবো যে অ্যাসকিলাসিস প্লে অ্যাগামেমনন ইজ এ ক্লাসিক প্লে, এটা একটা ক্লাসিক নাটক। তখনই আমরা মূল্যায়ন করতে পারবো অ্যাসকিলাসের প্লে অ্যাগামেমনন ইজ এ ক্লাসিক প্লে। তাহলে আমাদের এই অ্যান্সারটার কি কি পার্টে ভাগ করা যেতে পারে? আমরা টোটাল 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথমে ইন্ট্রোডাকশনে আমরা ক্লাসিক লিটারেচার বা ক্লাসিক প্লে কি, এটা নিয়ে কথা বলতে পারি। ক্লাসিক প্লে হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেটা নিয়ে প্রথমে আলোচনা করলাম। এরপর অ্যাগামেমনন ক্যারেক্টারের মধ্যে ক্লাসিক এলিমেন্ট গুলো আছে কিনা, ক্লাসিক বৈশিষ্ট্যগুলো আছে কিনা, ক্লাসিক বৈশিষ্ট্যের আলোকে আমরা অ্যাগামেমননের সাইকোলজি, মাইন্ড অ্যানালিসিস করলাম। তারপর ক্লাইটেমনেস্ট্রার মাইন্ড অ্যানালিসিস করলাম। তারপর ক্যাসান্ড্রাকে বোঝার চেষ্টা করলাম। সবার শেষে লাস্ট পার্টে এসে আমরা ওভারঅল যদি বলি যে অ্যাগামেমনন, ক্লাইটেমনেস্ট্রা, ক্যাসান্ড্রা, এদের সবার মধ্যেই তো আমরা ক্লাসিক এলিমেন্টস পাই, ক্লাসিসিজম ফিচার্স গুলো পাই। যেহেতু এদের সাইকোলজি ডিসকাস করার পর আমরা ক্লাসিসিজম এর বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, অতএব আমরা বলতে পারি অ্যাসকিলাসের প্লে অ্যাগামেমনন ইজ এ ক্লাসিক প্লে। এভাবেই আমরা কিন্তু অ্যান্সার গুলো পার্ট বাই পার্ট
এই অ্যান্সারটা আমরা পার্ট বাই পার্ট করতে পারি। 1 নম্বর কোশ্চেন নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কিভাবে অ্যান্সারটা লিখবেন? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি আছে আমরা একটু দেখি। ইন দ্য ক্লাসিক এপিক, আমাদের ক্লাসিক নাটক শেষ, এখন আমরা ক্লাসিক এপিকে যাই, ক্লাসিক মহাকাব্য। ইন দ্য ক্লাসিক এপিক এনিয়েড, এনিয়েড নামে আমরা যে এপিকটা পড়লাম, মহাকাব্য পড়লাম, ভার্জিলের এনিয়েড। এই এনিয়েডে ভার্জিল শোড এ কানেকশন, ভার্জিল একটা কানেকশন দেখিয়েছেন among the character Aeneas, Dido and Turnus. Aeneas, Dido and Turnus, এই তিনটা ক্যারেক্টারের মধ্যে একটা কানেকশন আছে। There is a connection among these three characters, Aeneas, Dido and Turnus. এখন এই কানেকশনের উপর ভিত্তি করে, in connection to that, আপনাদেরকে ক্রিটিসাইজ করতে হবে ভার্জিলস এন্টারপ্রাইজ অফ অ্যাসিমিলেটিং মিথোলজি উইথ হিস্টরি। এই যে ভার্জিল ইনিয়েডের মধ্যে রূপকথার সাথে ইতিহাস মিশিয়ে ফেললেন, লিটারেচারের সাথে পলিটিক্স যে মিশে গেল, এটা নিয়ে আপনার মতামত কি? রূপকথার সাথে পলিটিক্স, রাজনীতি, ইতিহাসের সাথে রূপকথা, ফ্যাক্ট অ্যান্ড ফিকশন, কল্পনার সাথে বাস্তবতা মিশিয়ে ফেলছেন ভার্জিল। এটাকে আপনাকে ক্রিটিসাইজ করতে হবে। যে ভার্জিল ইনিয়াডের মাধ্যমে মিথোলজি এন্ড হিস্টোরিকে এক করে ফেললেন, মিক্স করে ফেললেন। অ্যাসিমিলেট মানে হচ্ছে কম্বাইন করা, মিক্স করা। এন্টারপ্রাইজ মানে হচ্ছে প্রচেষ্টা। ভার্জিল ইজ ট্রাইং টু কম্বাইন মিথোলজি উইথ হিস্টোরি, মিথোলজি এন্ড হিস্টোরি দুটাকে উনি মিক্স করে দিচ্ছেন। এটাকে আপনাকে ক্রিটিসাইজ করতে হবে। কিভাবে ক্রিটিসাইজ করবেন? আপনাকে প্রথমে এই তিনটা ক্যারেক্টারের মধ্যে কানেকশন বের করতে হবে। হোয়াট ইজ দ্য কানেকশন অ্যামাং এনিয়াস, ডাইডো এন্ড টার্নাস? এই তিনটা ক্যারেক্টারের মধ্যে কানেকশন কোথায়? তাহলে এই কোয়েশ্চেনটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম পার্টে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে হাউ দেয়ার ইজ এ কানেকশন, এদের মধ্যে যে কানেকশনটা কিভাবে আছে। ইনিয়াস, ডাইডো, টার্নাস, এই তিনটা ক্যারেক্টারের মধ্যে আমরা কিভাবে কানেকশন পাই, কানেকশনটা কোন জায়গায়, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। নেক্সট পার্টে আপনি আলোচনা করবেন ভার্জিল যেভাবে মিথোলজির সাথে হিস্টোরি কম্বাইন করলেন, রূপকথার সাথে ইতিহাসকে উনি গুলিয়ে ফেললেন, মিলিয়ে দিলেন। এই জায়গায় আপনি কি নিয়ে আলোচনা করবেন? এই জায়গায় আপনি আলোচনা করতে পারেন যেভাবে ভার্জিল পলিটিক্যাল প্রোপাগান্ডা ঢুকিয়ে দিচ্ছেন এনিয়াডের ভেতরে। আপনি এখানে আলোচনা করতে পারেন দ্য কানেকশন বিটুইন এনিয়াস অ্যান্ড রোমান এম্পারার অগাস্টাস। এনিয়াস আর অগাস্টাসের মধ্যে যে সম্পর্কটা, এটাই আপনি এখানে আলোচনা করতে পারেন। তাহলে আমাদের 2 নম্বর যে অ্যান্সারটা, এটা আমরা দুই পার্টে অ্যান্সার করতে পারি। ফার্স্টে আপনাকে এনিয়াস, ডাইডো, টার্নাস এই তিনজনের মধ্যে কানেকশনটা বের করতে হবে, কিভাবে এরা কানেক্টেড। তারপর আপনি বের করবেন যে কিভাবে ইতিহাস মিশিয়ে দিচ্ছেন, কিভাবে কাহিনীর সাথে, কাল্পনিক কাহিনীর সাথে রাজনীতি মিশে যাচ্ছে, এবং এটাকে আপনি ক্রিটিসাইজ করবেন। আপনি পার্সোনালি বলবেন যে ভার্জিল যে কাজটা করেছেন, এই কাজটা কি ঠিক ছিল কিনা। এই যে ভার্জিল মিথোলজির সাথে, ইলিয়াড হচ্ছেন একজন কাল্পনিক ব্যক্তি, মিথোলজিক্যাল ক্যারেক্টার,
আর অগাস্টাস হচ্ছে একজন রিয়েল হিস্টোরিক্যাল ক্যারেক্টার, মিথোলজিক্যাল একটা ক্যারেক্টারের সাথে যে হিস্টোরিক্যাল ক্যারেক্টারের উনি একটা কানেকশন তৈরি করে দিচ্ছেন, বলছেন যে এই ইনিয়াডেরই বংশধর হচ্ছেন অগাস্টাস, এবং গল্পের মাধ্যমে উনি বোঝাতে চাচ্ছেন যে অগাস্টাস কত মহান নেতা ছিলেন আর রোমান এম্পায়ার কত গ্রেট এম্পায়ার ছিল। এই যে যেভাবে উনি মিথোলজির সাথে হিস্ট্রিটাকে অ্যাসিমিলেট করছেন, সম্মিলন করছেন, এটাকে আপনাদেরকে সমালোচনা করতে হবে। 2 পার্ট, তাহলে 2 নম্বর অ্যান্সারে আমরা 2টা পার্ট পাচ্ছি। লাস্ট স্যার কোয়েশ্চেন। হ্যাঁ এই বলুন। 2 পার্টের মধ্যে কি কোনো সিমিলারিটিজ বা ডিফারেন্স এসব কিছু দেখানো লাগবে? এই 2টা পার্ট অবশ্যই তো দেখানো আলাদা। লাগবে, অবশ্যই দেখানো লাগবে। এই যে বলাই তো আছে যে ইন কানেকশন টু দ্যাট, এই যে 3 জনের কানেকশন, এই 3 জনের কানেকশনের সাথেও এটারও একটা কানেকশন আছে, ওটা দেখাতে হবে। এটা আমরা আলোচনা করেছিলাম ওই। আচ্ছা, আমাদের লাস্ট কোয়েশ্চেন যেটা, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, প্রতি ক্লাসেই এটা নিয়ে কথা বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ থিমগুলোর মধ্যে একটা। কোয়েশ্চেন নাম্বার 3, ইফ উই কেয়ারফুলি স্টাডি, আমরা যদি খুব সাবধানে স্টাডি করি দ্য এনশিয়েন্ট গ্রিক এন্ড রোমান ক্লাসিক্স, এনশিয়েন্ট গ্রিক এনশিয়েন্ট রোমান ক্লাসিক গুলো যদি আমরা খুব সাবধানে স্টাডি করি, ফর এক্সাম্পল লাইক হোমারের ইলিয়াড, অ্যাস্কিলাসেস অ্যাগামেমনন অ্যান্ড ভার্জিলস ইনিয়েড, এই 3টা ক্লাসিক যেটা আমরা হোল সিলেবাসে পড়লাম, এই 3টা যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে যুদ্ধ ইজ এ প্রাইম ড্রাইভিং ফোর্স। যুদ্ধ হচ্ছে খুব কমন একটা থিম। ইলিয়াড তো পুরোটাই জুড়ে যুদ্ধ, অ্যাগামেমননে এখানেও যুদ্ধের ইনফ্লুয়েন্স আছে, এন্ড ইনিয়াড এটা শেষ হচ্ছে যুদ্ধের মাধ্যমে। মানে 3টাতেই আমরা যুদ্ধকে পাচ্ছি প্রাইম ড্রাইভিং ফোর্স, আ ভেরি ইম্পর্টেন্ট থিম। এই যুদ্ধটাকে আমাদের এক্সপ্লেইন করতে হবে। এই যে, তাহলে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে উই মাস্ট অ্যানালাইজ দ্য থিম অফ ওয়ার। এই যে যুদ্ধের থিমটাকে অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভস অফ দ্য মেজর ক্যারেক্টার্স অফ দিস ক্লাসিক্স। এই ক্লাসিক গুলোর যে মেজর ক্যারেক্টার, প্রধান চরিত্রগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে যুদ্ধের ছবি তুলে ধরতে হবে, মেজর ক্যারেক্টার্স। এখন আপনাদেরকে একটা আইডিয়া দিই যে 20 নম্বরের অ্যান্সারের জন্য কয়টা ক্যারেক্টার আপনারা তুলে ধরা উচিত। যেহেতু এটার মার্কস হচ্ছে 20, সেই ক্ষেত্রে আমরা যদি কোয়েশ্চেন মানে অ্যান্সারটাকে যদি আমরা ভাগ করি, প্রথমে আপনাকে এই যুদ্ধ সম্পর্কে কিছু লিখতে হবে। ফার্স্ট অ্যান্সারের পার্টে আপনি যুদ্ধ সম্পর্কে কিছু বলবেন, ইউ উইল ডিসকাস সামথিং অ্যাবাউট দ্য থিম অফ ওয়ার, যুদ্ধ যুদ্ধ বিষয়ে আপনার পার্সোনাল অপিনিয়ন দিলেন। তারপর ইলিয়াডের যুদ্ধ কিভাবে আসছে, জেনারেল, একদম জেনারেল ডিসকাশন, আমরা কিভাবে দেখছি, খুবই সংক্ষেপে অল্প কথাই লিখলেন। এরপর আপনি ইলিয়াড থেকে কিছু মেজর ক্যারেক্টার আপনাকে নিতে হবে, কাদেরকে না নিলেই না, যাদেরকে না নিলেই না তাদেরকে আপনি নেবেন। কাদের কাদের নিতে হবে? অবশ্যই অ্যাকিলিসকে নিতে হবে। অ্যাকিলিসের ঘনিষ্ঠ বন্ধু পেট্রোক্লাস, অ্যাগামেমনন, থেটিস। ওইদিকে হেক্টরকে নিতে হবে, হেক্টরের ভাই প্যারিসকে নিতে হবে, হেলেনকে নিতে হবে, প্রায়ামকে নিতে হবে। মানে ইলিয়াডে আপনি 8-10টা ক্যারেক্টার পাবেন মেজর। ইলিয়াড থেকে আপনি 8-10 জন মেজর ক্যারেক্টার নিলেন, এদের পার্সপেক্টিভ থেকে যুদ্ধের ছবি, এরা যুদ্ধ সম্পর্কে কি ভাবছে, হোয়াট ইজ দেয়ার অপিনিয়ন অ্যাবাউট ওয়ার। অ্যাকিলিসের কাছে যুদ্ধের মানেটা কি, পেট্রোক্লাসের কাছে যুদ্ধের মানে কি, এক একজনের কাছে যুদ্ধের মানে এক এক রকম। অ্যাগামেমননের কাছে যুদ্ধের মানে কি, থেটিসের কাছে যুদ্ধের মানে কি, হেক্টরের কাছে যুদ্ধের মানে কি, কিং প্রায়াম তার কাছে যুদ্ধের মানে কি, কুইন হেকুবা তার কাছে যুদ্ধের মানে কি।
এরকম পার্ট বাই পার্ট আমরা ইলিয়াড থেকে হাইস্ট 10 জনের বেশি নিলে আপনি কভার করতে পারবেন না। হাইস্ট 10, সবচেয়ে বেশি 10 জন, 10 জনের বেশি নিয়েন না ইলিয়াড থেকে। ইলিয়াড এই এপিক থেকে আপনি 10 জন চরিত্র, মেজর ক্যারেক্টার আপনারা নিয়ে তাদের পার্সপেক্টিভ থেকে যুদ্ধ মানে কি, যুদ্ধের মানে কি, তারা যুদ্ধটাকে কিভাবে দেখছে সেটা ব্যাখ্যা করবেন। এরপর অ্যাগামেমনন। অ্যাগামেমননে অন্তত 3-4 জন তো নিতেই হবে। আমরা শুরু করেছিলাম, যদি আপনাদের মনে থাকে, ওয়াচম্যান, ওয়াচম্যানকে দিয়ে শুরু করেছিলাম নাটকটা, তার কাছে যুদ্ধের বাণীটা কি। এরপর কোরাস আছে, ক্লাইটেমনেস্ট্রা আছে, অ্যাগামেমনন আছে, ক্যাসান্ড্রা আছে। অ্যাটলিস্ট অ্যাগামেমনন থেকে অ্যাটলিস্ট এই 4-5 জন আপনাদেরকে নিতেই হবে। 5 জন কারা কারা? গার্ড, কোরাস, অ্যাগামেমনন, ক্লাইটেমনেস্ট্রা, ক্যাসান্ড্রা, এই 5 জন। অ্যাকিলিস থেকে আমরা 5 জন মেজর ক্যারেক্টার পেলাম। বাকি রইল আমাদের এনিয়েট, ভার্জিলের এনিয়েট। এখান থেকে আপনি কাদেরকে নেবেন? অ্যাটলিস্ট এনিয়েট থেকে আপনাদের 3টা ক্যারেক্টার নিতে হবে। কারা কারা? এনিয়াস, ডাইডো, টার্নাস, অ্যাটলিস্ট। আর যদি আপনার অ্যাসাইনমেন্টের জায়গা থাকে তাহলে আপনি জুনোকে নিতে পারেন। জুনোর কাছে যুদ্ধের মানে কি? ও সরি, আপনি এনিয়েট থেকে ডাইডোকে নিতে পারবেন না ওইভাবে। ডাইডোর সাথে আপনি যুদ্ধের ওইরকম কানেকশন করতে পারবেন না, বরং জুনোকে নিতে হবে এই জায়গায়। আপনি যদি এনিয়েট থেকে থিম অফ ওয়ার যদি অ্যানালিসিস করতে চান তাহলে এনিয়াস আসবে, জুনো আসবে, টার্নাস আসবে, এই 3 জন। তাহলে ইলিয়াড থেকে 8 থেকে 10 জন মেজর ক্যারেক্টারের পার্সপেক্টিভ, অ্যাগামেমনন থেকে 5 জন, এনিয়াড থেকে 3 জন। সব মিলিয়ে আপনার কত হবে? 16 to 18, 16 থেকে 18টা মেজর ক্যারেক্টার। এই 3টা থেকে আমরা এই 16 থেকে 18 জন মেজর ক্যারেক্টার নিলাম। এই প্রতিটা ক্যারেক্টার তাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, তাদের পার্সপেক্টিভ, তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা ব্যাখ্যা করবে তাদের দৃষ্টিতে যুদ্ধের মানে কি, তারা যুদ্ধ বলতে কি বোঝে। এদের প্রত্যেকের এক একজনের কাছে যুদ্ধের মানে এক এক রকম, এক একজনের কাছে যুদ্ধের ডেফিনেশনই এক এক রকম। অ্যাকিলিসের কাছে যুদ্ধ মানে হচ্ছে এন্টারটেইনমেন্ট, ওর কাছে যুদ্ধ হচ্ছে আলটিমেট এন্টারটেইনমেন্ট টু গেইন গ্লোরি, এবং এটা হচ্ছে গ্লোরি, ওর কাছে একটা গেমের মতো। যুদ্ধ ওর কাছে ফেলিসিটি, আনন্দ, দ্য গ্রেটেস্ট প্লেজার। ওরই ক্লাস, ওরই যে বন্ধু, ভেরি ক্লোজ ফ্রেন্ড পেট্রোক্লাস, এই পেট্রোক্লাসের কাছে যুদ্ধ হচ্ছে নেসেসিটি। অ্যাগামেমনন, ওর কাছে যুদ্ধটার মানে এখানে পলিটিক্স, পুরোটাই পলিটিক্স। হেক্টরের কাছে যুদ্ধ মানে হচ্ছে সেলফ স্যাক্রিফাইস, ও জানে যে ওদের কপালে ভালো কিছু নাই, তারপরেও সে স্যাক্রিফাইস করছে। প্যারিসের কাছে যুদ্ধ মানে হচ্ছে হরর, ভয়, এই জন্য প্যারিস যুদ্ধকে অ্যাভয়েড করছে। এরপর আমাদের কুইন হেকাবি আর হেকুবা, সে দেশের জন্য তার ছেলেকে স্যাক্রিফাইস করছে। কিং প্রায়াম তার 50 জন ছেলেকে হারিয়েছে যুদ্ধে, তার গ্রেট ট্র্যাজেডি, গ্রেট লস। অ্যান্ড্রোম্যাকি তার 7 ভাইকে, তার বাবাকে, মাকে হারিয়েছে যুদ্ধে, গ্রেট ট্র্যাজেডি অ্যান্ড গ্রেট লস। এরকম আমরা প্রতিটা ক্যারেক্টার, তাদের কাছে যুদ্ধের মানেটা কি। আমরা অ্যাগামেমননে যদি আসি দেখবো যে গার্ড, সে আনন্দে লাফাচ্ছে, তার কাছে এই যুদ্ধে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে কিন্তু সে আনন্দে লাফাচ্ছে, সে খুশিতে আত্মহারা। মানে একটা 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 জায়গায় মানুষরা, তাদের জন্য সবচেয়ে নির্মম ঘটনা ঘটলো, ধ্বংসযজ্ঞ, আরেকজনের কাছে এটা আনন্দের ঘটনা।
ক্লাইটেমনেস্ট্রা, যুদ্ধের সময় তার কি অবস্থা হয়েছিল, যুদ্ধ, দ্যাট ওয়াজ আ নাইটমেয়ার। এরপর অ্যাগামেমনন, তার কাছে যুদ্ধের মানে কি, এই যে অ্যাগামেমনন সে যে তার যুদ্ধের ডিউটি গুলো বলছে, সে যুদ্ধের বর্ণনা দিচ্ছে। অ্যাগামেমনন আমরা পড়েছি যে সে বোঝানোর চেষ্টা করছে যে যুদ্ধ মানে হচ্ছে ডিস্ট্রাকশন, ধ্বংস। এত চমৎকার একটা শহর ধ্বংস হয়ে গেল, দ্য ডিস্ট্রাকশন। এরপর ক্যাসান্ড্রার কাছে যুদ্ধ, ক্যাসান্ড্রার কাছেও যুদ্ধ মানে হচ্ছে ডিপ ট্র্যাজেডি, গ্রেট লস। ক্যাসান্ড্রা তো সব হারিয়েছে, ওর কাছের মানুষ সবাইকে হারিয়েছে, ওর প্রিয় শহর, ওর জন্মভূমি ধ্বংস হয়ে গেছে। এরপর আমরা ইনিয়াসকে যদি দেখি, ইনিয়াস, ওর কাছে এই যুদ্ধ, ইট ইজ আ ট্রায়াল। ওর কাছে এই যুদ্ধ মানে হচ্ছে একটা পরীক্ষা। অ্যান্ড যুদ্ধ, ওয়ার ইজ আ মিন টু অ্যাচিভ ডেস্টিনি। ওর ভবিষ্যৎ, ওর নিয়তিকে বরণ করে নেওয়ার জন্য যুদ্ধ হচ্ছে একটা পরীক্ষা ওর কাছে। যুদ্ধকে সে একটা পরীক্ষা হিসেবে নিচ্ছে, আর ট্রায়াল, আ গ্রেট ট্রায়াল। জুনো, জুনোর কাছে এই যুদ্ধটা হচ্ছে, দিস ইজ এ কোয়েশ্চেন অফ প্রেস্টিজ অ্যান্ড পার্সোনাল ইগো। জুনো হচ্ছে তার ইগোকে প্রোটেক্ট করার জন্য যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। তার পার্সোনাল, সম্পূর্ণ পার্সোনাল সেলফিশনেস, ওর পার্সোনাল গ্রাজ। এই যুদ্ধের অন্যতম মানে কারণ ছিল জুনোই অন্যতম প্রধান কারণ। এই জুনোই কিন্তু সবাইকে উস্কে দিচ্ছে যুদ্ধের জন্য, এবং এটার পিছনে সম্পূর্ণ তার সেলফিশ কজ, সেলফিশ রিজন। আমাদের বাস্তব জীবনেও দেখবো যে যুদ্ধের কারণ থাকে হচ্ছে গুটি কয় স্বার্থান্বেষী স্বার্থপর মানুষ, তাদের কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ কষ্ট পায়। জুনো রিপ্রেজেন্টস দোজ সেলফিশ পিপল, ওয়ারমঙ্গার পিপল, যারা নিজেদের স্বার্থের জন্য মানুষকে যুদ্ধে ঠেলে দিতে পিছপা হয় না। ফাইনালি টার্নাস, এটা এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি টার্নাসকে কিভাবে মূল্যায়ন করছেন। কেউ কেউ বলবেন যে টার্নাস ফাইটস ফর হিজ মাদারল্যান্ড, সে নিজের মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করছে। আবার অনেকে বলতে পারে যে টার্নাস হচ্ছে সেই সব পথ ভুল করা সৈনিক, যারা হচ্ছে লিডারশিপ পজিশনে থাকা মানুষের ভুলের শিকার। টার্নাস, তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু সে রংলি ডিরেক্টেড, তার ডিরেকশনের মধ্যে ভুল ছিল। তাকে যারা নিয়ন্ত্রণ করেছে তারা ভুল ছিল, তাদের ভুলের শিকার টার্নাস। আর টার্নাসের নিজেরও কিছু দোষ আছে, টার্নাস তার নিজের রাগটা, অহংকার কন্ট্রোল করতে পারেনি, এই জন্য সে যুদ্ধে পরাজয় বরণ করে। যুদ্ধে অনেক সময় দেখা যায় যে অনেক, ইট ডাজন্ট ম্যাটার হাউ স্কিলফুল ইউ আর, কিন্তু যদি লিডারশিপে সমস্যা থাকে, যদি হেড যদি রং থাকে, তাহলে অনেক সোলজার, it doesn't matter how skillful, how right they are, but they suffer. Unfortunate fate of Turnus. Turnus যেভাবে দুর্ভাগ্যজনক তার পরিণতি। এই সবার মধ্য থেকে আমরা যুদ্ধের খন্ড 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 ছবি আমরা পাই। প্রত্যেকেই যুদ্ধের এক এক রকম, আপনারা কালেক্ট করে কোলাজের মতো হবে, একটা অ্যান্সারটা হবে একটা কোলাজের মতো। সবার শেষে আপনার পার্সোনাল অপিনিয়নটা দিবেন যে যুদ্ধের মানে কি আপনার কাছে। সবার এই যে 16 থেকে 18টা ক্যারেক্টার, মেজর ক্যারেক্টার, এই ইলিয়াড, অ্যাগামেমনন, এনিয়াড থেকে যে 16 থেকে 18 জন মেজর ক্যারেক্টার নিলেন, তাদের পার্সপেক্টিভ গুলো আলোচনা করার পরে অবশেষে আপনাকে একটা মতামতে আসতে হবে যে সো আপনার কাছে হোয়াট ডু ইউ মিন বাই দিস ওয়ার, আপনার কাছে যুদ্ধের মানে কি। তাহলে আমাদের এই 3 নম্বর অ্যান্সারটা আসলে গ্রস 3টা পার্ট। প্রথমে আপনাকে যুদ্ধ সম্পর্কে কিছু কথা বলতে হবে, জেনারেল কথাবার্তা বলতে হবে, এরপর মেজর ক্যারেক্টার গুলোর পার্সপেক্টিভ উল্লেখ করতে হবে,
অ্যাটলিস্ট 16 থেকে 18 জন মেজর ক্যারেক্টার দৃষ্টিতে যুদ্ধের মানে কি, এন্ড ফাইনালি আপনার মতামত দিতে হবে। আপনি যদি প্রথমে জেনারেল আলোচনা নাও করেন তাও চলবে, বাট আপনাকে মাস্ট যে জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে 3 নম্বরে, সেটা হচ্ছে দ্য পার্সপেক্টিভ অফ দ্য মেজর ক্যারেক্টার্স অফ দিস ক্লাসিক্স। শুধুমাত্র এইটুকু থাকলেই আপনার অ্যান্সার হবে। তবে তার সাথে অবশ্যই অ্যাটলিস্ট 45 to 60 ওয়ার্ডস আপনার পার্সোনাল মতামতটা দিবেন। এই 3 নম্বর কোয়েশ্চেন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? জিজ্ঞেস করতে পারবেন। স্যার ওকে, মনে রাখবেন দ্য লাস্ট স্যার ডেট অফ, হ্যাঁ বলুন। স্যার এখানে যে স্যার টার্নাসের যে আপনি যুদ্ধের কথা বলছেন স্যার, ওদের যুদ্ধটা না স্যার এনিয়াসের সাথে ফার্স্ট স্টার্ট হয় কিং লেটিমাস না লেমিটাসের মেয়েকে বিয়ে করা নিয়ে। হ্যাঁ, ল্যাটিনাসের মেয়ে লাভিনিয়া। লেটি- জি স্যার, ওকে বিয়ে করা নিয়ে তো স্যার ফার্স্ট ওদের যে যুদ্ধটা স্টার্ট হয়। হ্যাঁ হ্যাঁ, টার্নাসের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, পরে জি টার্নাসকে স্যার বাদ পরে দিয়ে এনিয়াসের সাথে বিয়ে ঠিক হয় লাভিনিয়ার। জি স্যার, এর জন্যই তো সে যুদ্ধটা ডাকে যে টার্নাস রাগে ক্ষোভে যুদ্ধটা ডাকে এনিয়াসের সাথে ফাইট হ্যাঁ করার জন্য। হ্যাঁ, ওকে। এবং ও সবাইকে মানে জুনো ওকে এইভাবে উস্কানি দেয় যে বিদেশি এসে তোমার দেশ দখল করে ফেলছে, তোমরা কি করো বসে বসে। তখন ওদের মধ্যে একটা মানে এমনিতেই তো ওরা রাগান্বিত ছিল, তার মধ্যে এক্সট্রা ওদের মধ্যে রাগের আগুন জ্বালিয়ে দেয়। জি স্যার। স্যার এটা তো জুনো এসে বলে যে ওর মানে মাকে যে আমাটা না কি যেন স্যার, হ্যাঁ যে আমাটা, টার্নাসের যে মা আমাটাকে বলে যে জুনোটা তো ওর মধ্যে এটা এসে করে যে। হ্যাঁ এটার পেছনে জুনোর, সেই জন্যই জুনো এখানে থাকতে হবে, জুনোর পার্সপেক্টিভ। জুনো হচ্ছে যুদ্ধের উস্কানি দিচ্ছে এখানে। আমাদের জি স্যার। বাস্তব জীবনেও দেখবেন বিভিন্ন দেশে যখন যুদ্ধ শুরু হয় তখন দেখবেন যারা হচ্ছে সেলফিশ পলিটিশিয়ানস, সেলফিশ বিজনেসম্যান, তারা কি করে যুদ্ধ উস্কে দেয়। সবকিছুর পেছনে আছে তাদের স্বার্থ। এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন, মনে রাখবেন। দ্য লাস্ট ডেট অফ প্রেজেন্টেশন অ্যান্ড ফাইনাল অ্যাসাইনমেন্ট সাবমিশন, লাস্ট ডেট হচ্ছে অক্টোবরের 10 তারিখ। 10 তারিখের মধ্যে সবাই দিয়ে দিবেন 10-10-2020। লাস্ট ডেট 10 তারিখ, অক্টোবরের 10 তারিখ। আচ্ছা, আমি সংক্ষেপে আবার ইয়েটা দেখাই দিই আপনাদেরকে, ইনস্ট্রাকশন গুলো প্রথম থেকে আসি। আপনাদের ভাইভা কুইজ, ভাইভা অথবা কুইজ 10 মার্কসের। ভাইভাটা যেটা হবে, ফর ভাইভা আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। ইউ নিড টু বি প্রেজেন্ট অন দ্য ক্লাস অফ অক্টোবর 1, 10, 2020, অক্টোবরের 1 তারিখ বৃহস্পতিবার 5টার দিকে প্রেজেন্ট থাকবেন। অ্যাটলিস্ট আপনার ভাইভাটা দেওয়ার জন্য আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। আপনার ভাইভা দিয়ে আপনি চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাকে সারাক্ষণ থাকতে হবে না। আপনাকে 5টা কোয়েশ্চেন করা হবে, 10 মার্কস। ভাইভাটা হবে ইজি, কমপ্লেক্সিটি লেভেল হচ্ছে ইজি, এন্ড এটার জন্য আপনারা শুধুমাত্র লেকচার 13, 14, 15, 16 এই 4টা লেকচার ফলো করবেন। 13, 14, 15, 16। এখন ইন কেস ভাইভাতে অনেক সময় হয় আমি কোয়েশ্চেন করার পরে আপনাদের হয়তো বাংলা অ্যান্সারটা মাথায় আছে কিন্তু ইংরেজিটা গুছায় বলতে পারছেন না, ইন দ্যাট কেস আপনি প্রথমে বাংলায় বলতে পারবেন, কিন্তু বাংলায় বলার পরে, বাংলা এক্সপ্লেন করার পরে আবার আপনাকে ট্রাই করতে হবে ইংলিশে। You will try your best to answer the question of the viva in English. আপনি চেষ্টা করবেন ইংলিশে যতটুকু অ্যান্সার করা যায়। অবশ্যই যারা ভাইভা করবেন তাদেরকে ওই 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 এইখানে ইজি লেখার কারণ হচ্ছে ওইটাই যে আমি আপনাকে কিছুটা বাংলায় বলতে অনুমতি দেয়া হবে আর কি।
আপনি কিছুটা বাংলা বলবেন, তারপর আমাকে বোঝানোর পর আপনি ট্রাই করবেন ইংলিশে বলার জন্য। ভাইভাটা ইজি হবে, সেজন্য সবাই চেষ্টা করবেন এই ভাইভাটা অ্যাটেন্ড করতে। 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ 5টা থেকে শুরু করে যতক্ষণ লাগে আমি নিব, কোনো সমস্যা নেই। ভাইভাটা ইজি হবে। লেকচার 13, 14, 15, 16 এই 4টা লেকচার মন দিয়ে শুনবেন। লেকচার 13, 14, 15, 16 কুইজের জন্য। কুইজটা কঠিন হবে, ভাইভাটা সহজ হবে, কুইজটা কঠিন হবে। ইফ ইউ মিস দ্য চান্স অফ গিভিং ভাইভা অর প্রেজেন্টেশন, ইউ উইল বি অফার্ড আ স্পেশাল কুইজ। এটা হচ্ছে শুধু আপনার জন্য একটা কুইজ দেওয়া হবে। এটার কমপ্লেক্সিটি লেভেল স্ট্যান্ডার্ড হবে। এটার জন্য লেকচার 9, 10, 11, 12 এটার উপর বেস করে কুইজটা 9, 10, 11, 12। এটা যারা, এটা হচ্ছে মানে ইমার্জেন্সি যেটা, সেটা এটা কঠিন হবে কুইজটা। আপনার চেষ্টা করবেন ভাইভাটা অ্যাটেন্ড করার জন্য। স্যার আমরা যদি ভাইভাটা কেউ মিস করি তাহলে কি আমাদের কুইজ দিতে হবে নাকি দুইটাই দিতে হবে? ভাইভা মিস করলে আমাকে জানাতে হবে। আমি ওটা, যদি আপনি ভাইভা দিতে চান ওটার জন্য স্পেশাল আমরা আরেকটা, ওটা পরে দেখা যাবে যদি আমি কোনো টাইম করতে পারি। তবে ভাইভা আসলে আপনাদের টাইম আছে, তো আপনি চাইলে ওই দিনের যে কোনো একটা সময় আপনি জয়েন করতে পারবেন। আপনার ভাইভার জন্য বেশি না, মাত্র কতক্ষণ, 5-6 মিনিট লাগবে। একদিনে ওই 5-6 মিনিট আপনাকে ম্যানেজ করতে হবে আর কি। আচ্ছা আমাকে স্যার আমাদের অবশ্যই জানাতে কুইজটা কি হবে। অপশনাল? হ্যাঁ, সবই অপশনাল। এই যে স্যার ভাইভা অথবা কুইজ যে কোনো একটা দিলেই আপনি পাবেন। তবে ভাইভাটা সহজ হবে, ও কুইজটা কঠিন হবে এই। আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গ্রুপ ড্রামা প্রেজেন্টেশন। আপনাদেরকে দেখবেন মেসেঞ্জারে একটা, স্যার একটা হ্যাঁ বলেন। কোশ্চেন ছিল কুইজের উপর। হ্যাঁ বলেন। স্যার কুইজের কোশ্চেনটা কোথায় দেওয়া হবে আর কোথায় সাবমিট করতে হবে? ওটা আপনি আমার কাছ থেকে জানবেন স্পেশাল, ওটা আমি এখানে বলবো না, ওটা আলাদা। আচ্ছা, অপশনাল একটা গ্রুপ ড্রামা প্রেজেন্টেশন আপনারা করতে পারেন সবাই মিলে, মিট অথবা জুমে সবাই একসাথে একটা গ্রুপ ড্রামা করতে পারেন। এটাতেও 10 মার্ক। এটা হচ্ছে ওই দুইটা ভাইভা কুইজের অপশনাল। এটার জন্য আপনাকে একটা গ্রুপ করতে হবে, 4 to 6 মেম্বার, 4 থেকে 6 জনের একটা গ্রুপ করবেন, রিহার্সেল করবেন, গুগল মিটে জুমে রিহার্সেল করবেন। আপনি চাইলে আমাকে ইনভাইট করতে পারেন, আমি আপনাদেরকে রিহার্সেল দেখলাম। এরপর আপনি, আপনারা রেকর্ড করবেন। ইউ উইল রেকর্ড আ মিনি ড্রামা, ইউ উইল রেকর্ড আ মিনি ড্রামা বেসড অন ইলিয়াড অর অ্যাগামেমনন অর ইনিয়াড। এই তিনটা ক্লাসিক, তিনটার যে কোনো একটার উপর ভিত্তি করে আপনারা ছোট্ট একটা ড্রামা বানাবেন। ইলিয়াড তো আমাদের, এনিয়াড ক্লাসিক এপিক, যে কোনো একটার উপর বেস করে আপনারা ছোট্ট একটা নাটকের মতো বানাবেন এবং এটা রেকর্ড করবেন হচ্ছে ইদার গুগল মিট অথবা জুমে, যেটাতে আপনার সুবিধা। আর আপনার যদি রেকর্ড করতে অসুবিধা হয়, আপনারা চাইলে আমি আপনাদেরকে লিংক দিতে পারবো। আপনাদের এর জন্য, রিহার্সালের জন্য আপনাদেরকে আমি লিংক দিতে পারবো, কোনো সমস্যা নেই, আমাকে বললেই আপনাদেরকে লিংক দিয়ে দেওয়া হবে। এরপর রেকর্ড করে সাবমিট করতে হবে ভিডিও, অথবা ইউটিউবে যদি আপনি আপলোড করেন ওখান থেকে লিংক আপনি সাবমিট করবেন ইন গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুমে আমি একটু পরে দেখাই দিচ্ছি কোন জায়গায় আপনারা লিংক সাবমিট করবেন। গ্রুপ ড্রামা প্রেজেন্টেশনের লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ, অক্টোবরের 10 তারিখ। মানে অক্টোবরের 10 তারিখের মধ্যে আপনার সব অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সব সাবমিট করে দিতে হবে। দিস ইজ অ্যান অল্টারনেটিভ টু ভাইভা অর কুইজ। এখন আপনি যদি চান, আরেকটা সুযোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি চাইলে একা একাও করতে পারেন। এটা হচ্ছে আপনার কাজ, আপনি চাইলে একা একাও করতে পারেন। একাই একাই হয়তো বিভিন্ন ক্যারেক্টারে আপনি করলেন, সেটা আপনার অপশন। মানে গ্রুপ ড্রামা প্রেজেন্টেশন একটা অপশন আছে, আপনারা চাইলে এটাও করতে পারেন। তাহলে ভাইভা অথবা কুইজ অথবা ড্রামা প্রেজেন্টেশন, আপনাদের যেটা সুবিধা
ভাইভাটা সবচেয়ে সহজ হবে, কুইজটা হবে সবচেয়ে কঠিন। আর গ্রুপ ড্রামা প্রেজেন্টেশন এটা তো আপনার উপর, আপনি যেভাবে প্রেজেন্ট করবেন তার উপরে। এই তিনটার যে কোনো একটা আপনাকে অ্যাটেন্ড করলেই হবে, মার্কস হচ্ছে 10, 10 মার্ক। এবার ইনস্ট্রাকশন গুলো আবার আমি হালকা রিভাইজ করছি। তিনটা কোয়েশ্চেনের মধ্যে যে কোনো দুইটা অ্যান্সার করবেন, এনি টু। প্রতিটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 20, 2 ইন্টু 20, টোটাল 40। টোটাল অ্যাসাইনমেন্টের মার্কস হচ্ছে 40 উইদাউট বোনাস। বোনাস সহ হচ্ছে 45। 20 মার্কসের এক একটা কোয়েশ্চেনের জন্য ওয়ার্ড লিমিট মিনিমাম 450, ম্যাক্সিমাম 600। 20 মার্কসের জন্য অ্যান্সার গুলো মিনিমাম 450 ওয়ার্ডস, ম্যাক্সিমাম 600 ওয়ার্ডস। ডু নট মেক মিস্টেক। স্পেলিং গ্রামারের জন্য 15% মার্কস অ্যালোটেড। স্পেলিং গ্রামারে মিস্টেক করা যাবে না। রেফারেন্স দিতে হবে। এখন রেফারেন্সে হচ্ছে অথরের নাম দিতে হবে, রাইটারের নাম দিতে হবে, পেজ নাম্বার দিতে হবে, লাইনের পরপরই দিতে হবে। লাইনের পরপরই, মাঝে একদম লাস্টে গিয়ে দেওয়া যাবে না, লাইনের পরপরই দিতে হবে। যখনই দিবেন সেন্টেন্সের পরপরই দিয়ে দিতে হবে অথরের নাম, পেজ নাম্বার। এটাতে 50% মার্কস অ্যালোটেড। রেফারেন্স, প্রপার রেফারেন্স দিতে হবে। আর শুধু রেফারেন্স থেকে ইনফরমেশন, আপনার পার্সোনাল অপিনিয়ন দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে শুধু বসালেই হবে না, শেষে গিয়ে অথবা মাঝামাঝি যেখানেই আপনার সুবিধা, ইউ শুড গিভ ইউর ওন ওপিনিয়ন at least 45 to 60 words in each answer. অ্যান্সারের ভলিউম যদি হয় 450 ওয়ার্ড তাহলে 45, 10%। 600 ওয়ার্ড হলে 60। এই মানে আপনার টোটাল ভলিউমে 10% হচ্ছে থাকবে আপনার পার্সোনাল মতামত, ইওর পার্সোনাল অপিনিয়ন, পার্সোনাল অ্যানালিসিস। আর যেখান থেকে আপনি তথ্য নেবেন, ইনফরমেশন নেবেন, ব্র্যাকেটে রাইটারের নাম, অথরের নাম, আর তার হ্যান্ডআউট অথবা বইয়ের পেজ নাম্বার। এরপর ফোকাস অন দ্য মেইন কোয়েশ্চেন। কোয়েশ্চেনে যা চাচ্ছে তাই দিতে হবে। ফোকাস অন দ্য মেইন পয়েন্টস। ডু নট রাইট আননেসেসারি সেন্টেন্স। আননেসেসারি কোনো সেন্টেন্স লিখবেন না, লিখলে এই যে আপ টু 15% মার্কস মাইট বি ডিডাক্টেড। উল্টাপাল্টা কোনো কিছু লেখা যাবে না, কোয়েশ্চেনে যা চাচ্ছে তাই লিখতে হবে। এই যে এখানে যেমন দেখানো হয়েছিল আগের কোয়েশ্চেনে, এই যে এই কোয়েশ্চেন গুলো, এই সেন্টেন্স গুলো দরকারি না। চেষ্টা করবেন যতটুকু পারা যায় আননেসেসারি কোনো সেন্টেন্স যেন না থাকে অ্যাসাইনমেন্ট। কিভাবে সাবমিট করবেন? ওয়ার্ডে টাইপ করে দিতে পারেন, গুগল ডক্সে দিতে পারেন, হাতে লিখে ছবি তুলে পেজ নাম্বার সুন্দর করে সিরিয়ালি পাঠাতে পারেন, হাতে লিখে ছবি তুলে পিডিএফ করে পাঠাতে পারেন পেজ নাম্বার ঠিক রেখে, অথবা ফুল পিডিএফ টাইপ করে পিডিএফ করে দিতে পারেন। ওকে, বোনাস মার্কস আপনার যতখানি আপনার কোয়ালিটি, আপনার অ্যাসাইনমেন্ট কম্পোজ কেমন করেছেন, অর্গানাইজেশন গোছানো কেমন, তার উপরে 3 মার্কস। আর টাইমিং, সময় মতো সাবমিট করলে 2 মার্কস বোনাস। টোটাল 5 হচ্ছে বোনাস মার্ক। এটা আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন অ্যাটিটিউড, অ্যাসাইনমেন্ট সাবমিশন কোয়ালিটির উপরে বোনাস 5। লাস্ট ডেট অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন অক্টোবরের 10, অক্টোবরের 10 তারিখ, 10/10/2020 এটা হচ্ছে লাস্ট ডেট। ওকে, ইনস্ট্রাকশন নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। স্যার, প্রেজেন্টেশন, ভাইভা, কুইজ তিনটার যে কোনো একটা আমরা দিতে পারবো, তাই তো? হ্যাঁ, যে কোনো একটাই আপনারা আবার অন্যটা ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় আপনারা সাবমিট করবেন, কিভাবে। স্যার ভাইবা কি এখানেই নেওয়া হবে গুগল মিটে? হ্যাঁ, ভাইবা এই ক্লাসের মতো আয়োজন করব, কোয়েশ্চেন করব, অ্যান্সার করবেন। স্যার সবার সামনে? কোনো অসুবিধা নাই,
আপনার ওদের কথা চিন্তা করার দরকার নেই, ওরা তো সবাই মিউট করে থাকবে। আপনার তো এমন না যে সবাই তাকায় আছে আপনার দিকে, আপনি আপনার মতো করে অ্যান্সার দিবেন। ওকে স্যার। স্যার আজান দিয়ে দিছে স্যার, আমি নামাজটা পড়ে আসি। আচ্ছা, নামাজ পড়ে আসেন, দাঁড়ান 2টা মিনিট। এই যে আপনারা যখন গুগল ক্লাসরুমে ঢুকবেন, তখন এই যে ক্লাস 6 এ ঢোকার পরে এই যে এরকম একটা উইন্ডো আসবে, করবেন, তখন দেখবেন খুব সুন্দর করে সবগুলো লেকচার গোছানো আছে। সবগুলো লেকচার একদম ইউটিউব লিংক সহ, হ্যান্ডআউট সহ সবকিছু দেওয়া আছে, যে কোর্স আউটলাইন দেওয়া আছে। এরপর আমাদের লেকচার 1, এই যে ইলিয়াডের 8টা লেকচার, 1 2 3 4 5 6 7 8 সব গোছানো আছে। আপনাকে কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হবে না, সব দেয়া আছে। এই যে লেকচার 1-এ যখন আপনি ক্লিক করবেন, এই যে দেখেন ইউটিউব ভিডিওটা দেয়া আছে এখানে, হ্যান্ডআউটও দেয়া আছে, তারপর স্লাইডও দেয়া আছে। লেকচার 2-তেও যাবেন, এই যে ইউটিউব ভিডিও, পিডিএফ, স্লাইড। লেকচার 3, লেকচার 4, এরকম প্রতিটা লেকচারে গোছানো আছে। আপনাকে ইউটিউব থেকে খুঁজে খুঁজে বের করতে হবে না, এখানে গেলেই আপনি পাবেন। এখানে গেলেই ক্লিক করলেই প্লে হবে। এই যে ইলিয়াডের 8টা আছে লেকচার সাজানো। এরপর কুইজ আপনারা দিয়েছেন, সেই কুইজটা আছে। মিড টার্ম, এরপর আমরা মিড টার্মের পরে অ্যাস্কিলেসের অ্যাগামেমনন থেকে আমরা পড়লাম 9 10 11 12 4টা লেকচার। আমরা অ্যাগামেমননের জন্য 4টা লেকচার পেয়েছিলাম। এই 4টা লেকচার যেখানেই ক্লিক করবেন, যে লেকচারে ক্লিক করবেন, দেখবেন সুন্দর করে গোছানো আছে। হ্যাঁ, তারপর ইউটিউব ভিডিও লিংক সব দেয়া আছে। আপনাকে শুধু জাস্ট গুগল ক্লাসরুমে গিয়ে যে ক্লাস ওয়ার্কে ক্লিক করলেই সব লেকচার গোছানো। এই যে লেকচার 12, এখানেও সবকিছু সুন্দর করে গোছানো আছে। এরপরে আপনি আসেন ভার্জিলের ইনিয়ার, এটার জন্য আমরা 6টা লেকচার পর্যন্ত, 13 14 15 16। আপনাদের ভাইভার জন্য এই 3টা, 13 14 15 16। এগুলো তো আপনারা ক্লিক করার সাথে সাথে এই যে ইউটিউব লিংক সেভ আছে, ক্লিক করলেই জাস্ট গিয়ে ক্লিক করতে হবে, গিয়ে ক্লিক করলেই পেয়ে যাবেন এই যে ইউটিউব লিংক। যা হ্যান্ডআউট, যা গাইড সবকিছু এখানে আছে, এখানে ক্লিক করলেই সব পেয়ে যাবেন, সব অ্যাভেলেবল। এরপরে আসেন এই যে ফাইনাল অ্যাসাইনমেন্ট সামার 2020। আজকে যে আমরা যে গাইডলাইন গুলো দেয়া, এই গাইডলাইন গুলো এখানে গোছানো আছে সবকিছু। গাইডলাইন যে গোছানো আছে, যে স্লাইডটা অলরেডি আপনাদের মেসেঞ্জারে শেয়ার করা আছে। এরপরে ভাইভা প্রেজেন্টেশন করবেন। গ্রুপ ড্রামা, তাদের জন্য হচ্ছে, তারা হচ্ছে এই যে গ্রুপ ড্রামা প্রেজেন্টেশনে ক্লিক করবেন। এটাতে ভিউ অ্যাসাইনমেন্টে যখন যাবেন, এই যে গ্রুপ ড্রামা প্রেজেন্টেশন মিট অর জুম ভিডিও রেকর্ডিং, এখানে দেখেন প্রসিডিউর লেখা আছে। ফর্ম এ গ্রুপ অফ 4 to 6 মেম্বার্স, রিহার্স, রেকর্ড, সাবমিট। সাবমিটটা করবেন হচ্ছে এই যে জায়গায় অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করে আপনারা ভিডিওটা এখানে আপলোড করতে পারেন। এইখানে অ্যাড প্রাইভেট কমেন্ট, এখানে এসে আপনার লিংকটা দিবেন, আপনার ভিডিওর লিংকটা দিবেন। ভিডিওটা আপনারা ফেসবুকেও সেভ রাখতে পারেন, ইউটিউবেও সেভ রাখতে পারেন। লিংকটা যদি বড় হয়, অথবা গুগল ড্রাইভেও থাকতে পারে। এখানে আমাকে লিংক দিলে আমি চলে যাব। যদি আমি ভিডিওটার যদি লিংক না দেখতে পারি, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে জানাবো যে লিংক দেখা যাচ্ছে না, তখন আপনাকে আবার পাঠাতে হবে, অ্যাক্সেস রাখতে হবে এইখানে। আচ্ছা, যাদের ফাইনাল, যারা যারা ড্রামাও দিতে পারবেন না, তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাদেরকে কুইজের কোয়েশ্চেন দিয়ে দিব। এরপর আপনাদের যখন ফাইনাল অ্যাসাইনমেন্ট রেডি হয়ে যাবে, তখন আপনারা এই যে এখানে এসে ফাইনাল অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন। ফাইনাল অ্যাসাইনমেন্টে ক্লিক করার পরে যে ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন, তারপরে এই যে আমাদের টোটাল পেজটা ওপেন হয়ে যাবে। উপরে ফাইনাল অ্যাসাইনমেন্ট সামার 2020, টোটাল 45
40 প্লাস 5 টোটাল 45। এটার লাস্ট এটার ওকে ইনস্ট্রাকশন, এই যে ইউ মাস্ট অ্যান্সার এনি টু কোয়েশ্চেন, এই যে যেগুলো বললাম এগুলো সব লেখা আছে, কোয়েশ্চেন গুলো দেয়া আছে। আপনাদের যখন করা হয়ে যাবে তখন এই জায়গায় ক্লিক করে দেবেন, অ্যাড ক্রিয়েটে ক্লিক করে দিলে আপনি আপলোড করতে পারবেন। এই তো আপনাদের সব অ্যাসাইন হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে, এখন ওপেন ফোরাম। আপনারা যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে কোর্স সম্পর্কিত জিজ্ঞেস করতে পারেন। অন্য কোনো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলুন। আপনি যে রেফারেন্সের ব্যাপারটা বলেছেন, মানে বই থেকে অথবা লেকচার শিট দেখে হচ্ছে পেজ নাম্বার আর অথরের নাম লিখে দিতে, বইটা তো ফলো করলাম, কিন্তু আমি যদি আপনার লেকচার ফলো করে অ্যান্সার লিখি তাহলে রেফারেন্সটা কিভাবে দিব? মানে ধরেন আপনি ইউটিউব চ্যানেল থেকে মানে লেকচারটা ফলো করে যদি লিখি। আচ্ছা, লেকচারে আমি বলে দেই, আমি যখন লেকচার দিই তখন বলে দিই কোথা থেকে আমি লেকচার দিচ্ছি, ঠিক আছে? ওইখান থেকে আপনি লিখবেন। আর যদি নিতান্তই খুঁজে না পান সেক্ষেত্রে ব্র্যাকেটে ওই লেকচারের নাম্বারটা দিয়ে দিবেন যে কোন লেকচার থেকে আপনি ইনফরমেশন নিলেন। লেকচার গুলো এখানে সব গোছানো আছে, অল অল টপিক। ওকে স্যার। হ্যাঁ, ধরেন এই যে এনিয়েট এই 18 নম্বর লেকচার থেকে নিলেন। 18 নম্বর লেকচারে গেলে দেখবেন এই যে এখানে হ্যান্ডআউট গুলো, এখানে এই যে যেমন জেনা কাইলি, এই যে এখান থেকে আমরা আলোচনা করেছি, জেনা কাইলি থেকে আলোচনা করেছি। তারপর এখানে আরেকটা হ্যান্ডআউট আছে আপনাদের সুবিধার জন্য, স্টাডি অফ ডিমেনশিয়া, এটা থেকে আপনারা নিতে পারেন। তারপরে এই যে আপনাদের সুবিধার জন্য স্পার্ক নোটও আছে, যদি এই যে স্পার্ক নোটস এখানে রাইটারের নাম দেওয়া আছে, এখান থেকে আপনি লিখতে পারেন। তারপর আপনারা আগের যেমন 17-এ যদি ক্লিক করেন, লেকচার 17-এ এই যে এখানে যেমন এই যে আমরা যে টেক্সটটা পড়েছি ইনিয়েট, যদিও ইনিয়েট লিখেছেন ভার্জিল, কিন্তু আমরা তো আর ভার্জিল এটা পড়ছি না, আমরা পড়ছি রবার্ট ফ্রেগেলস এর ট্রান্সলেশন, যেটা সেটা রবার্ট ফ্রেগেলস তার ট্রান্সলেশনটা আমরা পড়ছি। আপনারা যদি ক্লিক করেন টেক্সটটাতে, যদি ক্লিক করেন আসছে, একটু ওয়েট করলেই পাবেন। এই যে দ্য ইনিয়েট ভার্জিল ট্রান্সলেটেড বাই রবার্ট ফ্রেগেলস, এখান থেকে এই বই থেকে যদি কোনো কিছু নেন, এই বইতে অনেক অনেক ভালো ভালো ইনফরমেশন আছে। আপনারা যদি এই বইটাতে যান, এই যে ভেতরে এই যে ইন্ট্রোডাকশনে যখন ক্লিক করবেন অনেক ইনফরমেশন আপনারা পাবেন। এই যে এখানে অনেক ইনফরমেশন পাবেন, এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। পেজ নাম্বার দিবেন, রাইটার হচ্ছে রবার্ট ফ্রেগেলস। আচ্ছা, এখন আপনাদের কি ছিল ওই ওই ভাইবার জন্য, তাহলে কোনটা কোনটা ফোকাস করবেন? আমরা আবার যদি যাই, ভাইবার জন্য হচ্ছে অ্যাটলিস্ট 13, 14, 15, 16, যাই কোথায় আছে, এই যে 13, 14, 15, 16 সুন্দর করে সাজানো আছে, কোথাও যাওয়া লাগবে না। আপনার গুগল ক্লাসরুম থেকেই প্রস্তুতি পারবেন, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এখানেই যেমন 13-এ আপনি ক্লিক করলেন, তাহলে এখানে আপনার সব হ্যান্ড আউট এখানে আছে, এই যে হ্যান্ড আউট আছে সব, এখান থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন।
এখানে ইউটিউব ভিডিও আছে একটা, তারপর আমাদের লেকচারটা তো সেভ আছে, এটাও দেখতে পারেন। 14 আছে, 14 যে লেজেন্ড অফ এনিয়াস, ইউটিউবে একটা মুভি আছে, ওটারও লিংক এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন চাইলে। এখানে আমাদের লেকচারের লিংক আছে, হ্যান্ড আউট আছে, তারপরে ফিগুলস এর ট্রান্সলেশন। 15 সব গোছানো আছে। 13, 14, স্যার একটা কোশ্চেন ছিল 15, 16। হ্যাঁ বলো। স্যার, মিডের রেজাল্ট বলেন। কি দিছেন? আমি না সঠিকভাবে জানি না এখনো। দেখাচ্ছি। আচ্ছা, এখানে তাহলে আপনাদের গেল ভাইবার জন্য গেল 13, 14, 15, 16। কুইজ যারা দিবেন তাদের জন্য হচ্ছে অ্যাটলিস্ট 9, 10, 11, 12। 9, 10, 11, 12 কোনটা? এই যে অ্যাগামেমনন। অ্যাগামেমননের উপরে কুইজ হবে। লেকচার 9 এটাও সুন্দর করে সব গোছানো আছে। 9, 10 এই যে 11, 12। এই চারটা হচ্ছে আপনাদের যারা কুইজ দেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য। কুইজটা একটু কঠিন হবে। আর ভাইভাটা যেটা 13, 14, 15, 16 এটা সহজ হবে। আচ্ছা, এবার আপনারা আপনাদের রেজাল্টটা জানার জন্য, রেজাল্টটা যদি জানতে চান, আপনাদের রেজাল্ট সবারটা দেখা হয়ে গেছে, সবারটাই দেখা আছে। এখন আপনি কুইজের মার্কসটা জানতে চাইলে আপনারা যেতে হবে হচ্ছে কুইজে। এই যে কুইজ, কুইজে যখন ক্লিক করবেন, আপনার যদি মিসিং থাকে তাহলে মিসিং লেখা উঠবে, আর যদি মার্কিং করা হয়ে থাকে তাহলে এই জায়গায় জানতে পারবেন, এই জায়গায় লেখা থাকবে আপনার মার্কটা দেওয়া থাকবে। আচ্ছা, তারপর আপনি যদি মিড টার্মে যদি ক্লিক করেন, এই যে এই যে গ্রেডেড মানে হচ্ছে মার্কস দেওয়া হয়, তখন আপনি নিচে গেলে আপনার যত মার্কস সেটা জানতে পারবেন। এই যে এই যে দেখেন, এই জায়গায় আপনি মার্কসটা দেখতে পারবেন। 35-এ 5 আপনি এখানে মার্কস দেখতে পাচ্ছেন। আপনারা ভিতরে তখন দেখবেন এই যে কত, এটা এখানে লেখা থাকবে। থ্যাংক ইউ স্যার। এতে যাবেন, আবারও দেখা দিচ্ছি। প্রথমে ক্লাসিক্স ট্রান্সলেশন ইয়েতে যাবেন, গুগল ক্লাসরুমে যাবেন, তারপর ক্লাস ওয়ার্ক ক্লিক করবেন। ক্লাস ওয়ার্কে গিয়ে মিডটার্ম, তো এই যে মিডটার্ম, এই যে মিডটার্ম অ্যাসাইনমেন্ট সাইডে ক্লিক করলে চলে আসবে। এই যে মিডটার্ম অ্যাসাইনমেন্টে নিচে আসবেন, এটাতে ক্লিক করলেই চলে আসবে। এই যে মিডটার্ম অ্যাসাইনমেন্ট লেখা থাকবে, এরপর আপনার নাম লেখা থাকবে, এরপর কততে কত পাইছেন এটা লেখা থাকবে। আর কোনো কনফিউশন, আর কোনো বিষয় আলোচনা করতে থাকেন, স্টাডি করতে থাকেন। আপনাদের হাতে 12 দিন সময় আছে, সাবধানে। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, যে সামনে 30 তারিখ, 30 তারিখ আমি অ্যাভেলেবল থাকবো। 30 তারিখ নেক্সট যে বুধবার, বুধবারে আমি অ্যাভেলেবল থাকবো। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকেন আপনারা, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।